সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জয় জুবায়ের। দর্শক, রক্তাক্ত জনপদ আর স্বজন হারানোর আর্তনাতে বিদায় নিয়েছে 2025 সাল। ক্যালেন্ডারের পাতা উল্টেছে ঠিকই, কিন্তু রেখে গেছে অসংখ্য অমীমাংসিত মৃত্যু আর শিহরণ জাগা নেওয়া সব অপরাধের ক্ষত। গেল বছরটি ছিল এক ভয়াবহ নৃশংসতার সাক্ষী। শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে গৃহিণী, কেউ যেন নিরাপদ ছিল না ঘাতকের হাত থেকে। এমনকি দেশের সম্মুখ সারি রাজনৈতিক নেতাদের প্রাণ দিতে হয়েছে আততায়ীর বুলেটে। সারা দেশের অপরাধ চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এক বিভীষিকাময় বাস্তবতা। কোথাও শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে, কোথাও পিটিয়ে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। কখনো খোদ ঘরের কাজের লোকই খুনি হয়ে উঠেছে, কেড়ে নিয়েছে গৃহকর্তা ও তার অবুঝ নাবালিকা সন্তানের প্রাণ। শুধু লোকালয় নয়, জঙ্গল কিংবা নির্জন মাঠে পড়ে থাকতে দেখা গেছে যুবক বা তরুণীর পরিচয়হীন লাশ। ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র কিংবা নির্মম শারীরিক নির্যাতন, নানা পৈশাচিক উপায়ে এসব হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে অপরাধীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই হানাহানি? কি কারণে একের পর এক ঘটে চলছে এসব হত্যাকাণ্ড? আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি পেরেছেন মূল হোতাদের শনাক্ত করতে? ঘাতকরা কি আইনের আওতায় এসেছে, নাকি আড়াইলে রয়ে গেছে মাস্টার মাইন্ডরা? আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে আমরা তালাশ করব এসব নৃশংসতার নেপথ্য কারণ। গেল 2025 সাল, শুধু ডিসেম্বরেই সারা দেশ থেকে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা আসে ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে। এর মধ্যে 8 ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামের এক যুবককে পিটিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা। এমন অভিযোগ পরিবারের সদস্যদের। আমার ভাই আমারে দেখতে আসছে, আমার বাচ্চা অসুস্থ দেখি যাওয়ার পথে এরা 15-20 জন ছেলে মিলি আমার বাইরে গাড়ি থেকে পিটি এই অবস্থা করে মারিয়ে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। মতমিয়ার ওলারে করেনি, আজকে মতমিয়ার ওলা টাকা লো যাবে টাইমে মতমিয়ার ওলা তুন 20 লাখ 22,000 টাকা লো চলে গেছে মারি ধরি সিএনটি করে যাবে টাইমে। তারা হামলা করছে নাটুমিয়ার সামনে হামলা করার পরে যখন তারা হামলা করছে এতে মনে করেন সিএনটি তুন বাড়ি কেন পনেরো দিছে এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে এখানে মারার পরে পিঠে আনি এখানে হালাইছে। 16 ডিসেম্বর নারায়ণগঞ্জ 2,500 এলাকায় মাথাবিহীন উলঙ্গ অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া যায় বলে 2,500 থানার সূত্রে জানা যায়। 21 ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রাম সংলগ্ন একটি পেঁপে বাগান থেকে তপন হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। দর্শক, 2025 সালে সারা দেশের অপরাধ চিত্র ছিল রীতিমতো আটকে ওঠার মতো। প্রতিটি জেলা কিংবা থানা থেকে প্রতিদিন গড়ে অন্তত 1 থেকে 2টি হত্যাকাণ্ড কিংবা অজ্ঞাত লাশ উদ্ধারের খবর মিলেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, খোদ রাজধানী ঢাকাতেই ঘটে গেছে বছরের সবচেয়ে আলোচিত ও চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ড। রাজনৈতিক নেতা ওসমান হাদিকে জনাকীর্ণ স্থানে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে একইভাবে রাজপথে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের গুলি করে কিংবা মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার পৈশাচিক ঘটনা আমরা দেখেছি। ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সেই সব আলোচিত ঘটনার তদন্ত এখন কতদূর? ঘাতকরা কি আদৌ শনাক্ত হয়েছে? সেই সব চাঞ্চল্যকর মামলার সর্বশেষ পরিস্থিতি বাকি। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ওসমান হাদি, যিনি ছিলেন
ইনকিলাব মঞ্চের আলোচিত মুখপাত্র। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এক পরিচিত ও প্রভাবশালী মুখ হয়ে উঠেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে সেই নৃশংস ঘটনা। জুম্মার নামাজ শেষে পল্টনের ফকিরাপুল কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন ওসমান হাদী। রিকশা যুগে যাওয়ার সময় হঠাৎ মোটরবাইকে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। দেশ জুড়ে কোটি মানুষের প্রার্থনা ছিল তার সুস্থতার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত তিনি ফিরে আসেন নিথর দেহে, এক কফিনবন্দি লাশ হয়ে। তার অকাল ও নৃশংস এই প্রয়াণে সেদিন কান্নায় ভেঙে পড়েছিল গোটা দেশ। জমে উদ্পীড়িতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ বিমান ভীমের রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। ওসমান হাদীর হত্যাকাণ্ড ছিল 2025 সালের সবচেয়ে আলোচিত চাঞ্চল্যকর ঘটনা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার এমন নির্মম মৃত্যু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, হত্যাকাণ্ডের পর আজ তদন্তের অগ্রগতি কতটুকু? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পেরেছে মূল হোতাদের আইনের আওতায় আনতে? তদন্ত সংশ্লিষ্টদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এই পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। শহরে এমন হত্যাকাণ্ড প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু কেন? ওসমান হাদীর খুনিদের গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ থেকে শনাক্ত করা হয় মূল অভিযুক্তকে, যিনি সরাসরি গুলি ছুড়েছেন। তার নাম ফয়সাল। এর সূত্র ধরে বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে গ্রেফতার এবং দ্রুত চার্জশিট দেওয়া সহ সর্বশেষ পরিস্থিতির কথা জানায় টিমটি। এই মামলাটাতে ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। তার মধ্যে বেশ কয়েকজন 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী। তারা আসলে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে না থাকলেও ঘটনার পরবর্তী সময়ে আলামত গায়েব করা থেকে আরম্ভ করে অপরাধীদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার কাজে জড়িত ছিল। এর বাইরে 3 জন গাড়ি চালকও এই সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছি এবং এই ঘটনার সাথে জড়িত প্রধান 2 জন সন্দেহভাজন তাদেরকেও শনাক্ত করা হয়েছে। মামলার তদন্ত কার্য প্রায় আমরা গুছিয়ে এনেছি এবং আমরা পূর্ব ঘোষিত যে সময় অনুযায়ী এটা অল্প সময়ের ভিতরে এটার চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করব। আমাদের কাছে প্রাপ্ত তথ্য এবং যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি বিশ্লেষণ করে তার যে ইনফর্মাল চ্যানেলে সে দেশ ত্যাগ করেছে মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে। যেহেতু তার পাসপোর্টের তথ্য, বিশেষ করে প্রধান যে সন্দেহভাজন ফয়সাল যাকে শনাক্ত করা গেছে, তার যে ফর্মাল চ্যানেলে বিদেশ ভ্রমণের কোনো তথ্য আমাদের কাছে নেই। আর এটা নিয়ে ধোঁয়াশার কিছু নেই। বিভিন্ন সময় হয়তো পুলিশের তদন্তকে ভিন্নভাবে পরিচালনার জন্য অনেকেই ভিন্ন ভিন্ন রকম তথ্য দিতে পারে। আমরা সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। হাদী হত্যাকাণ্ড ছাড়াও গেল বছরের 9 জুলাই এক আদিম ও পৈশাচিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানীবাসী। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে যেভাবে ভারী পাথর ছুঁড়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তা যেন প্রস্তর যুগের কোনো এক বর্বরতাকে হার মানায়। শুরুতে এই হত্যাকাণ্ডকে চাঁদাবাজি কেন্দ্রিক মনে করা হলেও তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন এক নেপথ্য কাহিনী। পুলিশ বলছে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের মূলে কোনো চাঁদাবাজি নয়, বরং ছিল দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্দ্ব। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই।
অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। গত বছরের নভেম্বর 17 তারিখ মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। অপরিচিত বা পরিচয় নিশ্চিত না হওয়া কাজের লোককে রাখাই কি কাল হয়ে দাঁড়ালো গৃহকর্ত্রী ও তার সন্তানের? এতে কি তাদের প্রাণ গেল নাকি অন্য কোনো কারণ? শুধু এই একটি ঘটনাই নয়, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। কেন সমাজে এই চরম অসহিষ্ণুতা? এসব অপরাধের নেপথ্য কারণ আর এর ব্যাখ্যায় কি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অপরাধ বিশেষজ্ঞরা? মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের 32/2/A এর একটি ফ্ল্যাটে প্রতিদিন সকালে কাজ করতে আসে আয়েশা নামের এক গৃহপরিচারিকা। গৃহকর্তা আজিজুল ইসলাম কর্মরত উত্তরায়। রোজ বাসা থেকে সকালে বের হন তিনি। বাসায় থাকতেন তার স্ত্রী ও স্কুল পড়ুয়া কন্যা। আয়েশা ওই বাসায় কাজে যোগদানের চতুর্থ দিনে ছুরিকাঘাতে হত্যা করে গৃহকর্ত্রী ও তার মেয়েকে। তাদের মৃত্যুর পর বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন গৃহকর্তা আজিজুল। 2025 সালে 8 ডিসেম্বর সকাল 7টায় ঘটে এই হত্যাকাণ্ড। কেন ঘটেছিল এমন নৃশংস হত্যাকাণ্ড? অভিযুক্ত গৃহপরিচারিকা আয়েশার জবানবন্দির সূত্র ধরে জানান তেজগাঁও পুলিশ। 13টা মার্ডার মামলা হয়েছে 2025 সালে, আর আদাবর থানায় আমাদের কাছে এখন যে পর্যন্ত তথ্য আছে 3টা মাত্র মার্ডারের ঘটনা ঘটেছে, এবং এর মধ্যে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে 3 থেকে 4টা মার্ডার হয়েছে ওই যে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে, আর বাকি মার্ডারগুলো পূর্বশত্রুতার জের ধরে বা হয়তো ছোট ছোট বিষয়ে কথা কাটাকাটি নিয়ে পরবর্তীতে এটা মার্ডার পর্যন্ত পৌঁছাইছে। একটা মার্ডার সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা আপনি জানেন যে এই ডিসেম্বর মাসেই 8 তারিখে যে ঘটনাটা ঘটেছে, ওই যে গৃহকর্মী আয়েশা কর্তৃক মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনাটা নিজেরাই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে। সেইখানে তারা বলেছে যে সে আসলে গৃহপরিচারিকার কাজ করে মাঝে মধ্যে, এর আগে জেনেভা ক্যাম্পে এসেছিল। তো সেখান থেকে সে এই চুরি করে নিয়ে যাওয়ার পথে কিছু জিনিস সে চুরি করে নিয়েছিল, নেওয়ার পথে আসলে ওই বাসায় যে যিনি মারা গেছেন ভিকটিম অর্থাৎ লাইলা আফরোজ, সে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকালে সে ভয় পেয়ে যায়, সে যে চুরি করেছে এই ভয় থেকেই মূলত সে ওই যে তাকে এলোপাথরি কোপাকুপি শুরু করে। এতে সে যখন নিস্তেজ হয়ে যায়, পাশাপাশি তার হাক চিৎকারে তার মেয়ে যখন ছুটে আসে তখন তাকেও সে আঘাত করে, এবং দুইজন নিস্তেজ হয়ে গেলে সে তখন ওই যে এখান থেকে পালিয়ে চলে যায়। হত্যাকাণ্ডটি ক্লুলেস, কিন্তু কিভাবে হত্যাকারী আয়েশাকে শনাক্ত করে গ্রেফতার করলো পুলিশ, তাও জানতে চাই। যে এরকম একটা ক্লুলেস ঘটনায় আমি আমাদের তেজগাঁও বিভাগের ডিসি স্যার সহ থানায় বসে আমরা খুব চিন্তা করতেছি ওই দিনেই সন্ধ্যার পরেই, যে আসলে এই ঘটনা আমরা এখানে উদ্ধার পাবো কীভাবে, কারণ আশেপাশে সিসিটিভির ফুটেজ নাই, তাকে কেউ চিনে না, বাসায় এসে যে 5-7 দিন ধরে কাজ করতেছে, 4 দিন ধরে, এই 4 দিনে তার কোনো মুখ দেখা যায় নাই, এরপরে তার কোনো আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা ছবি কোনো কিছু রাখা হয় নাই, কোনো পরিচয়পত্র নেওয়া হয় নাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা একেবারে অন্ধকার থেকে বের হয়ে আসলাম। সেটা হচ্ছে থানায় আমরা যখন আলোচনা করতেছিলাম তখন ওই যে আমাদের ভিকটিমের স্বামী এবং বাবা আমাদের আজিজুল সাহেব, তিনি একটা কথা বলেছিলেন যে যে কথিত গৃহকর্মী অর্থাৎ আয়েশার শরীরে পোড়া দাগ আছে, আগুনে পোড়া দাগ আছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের আসলে এই পোড়া দাগটাই হচ্ছে যে আমাদের কি বলে এই শুরু, এখান থেকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আমাদের একজন সাব ইন্সপেক্টর আলতাব এবং মাহিদুল দুইজন বলল, স্যার পোড়া এরকম একটা গৃহকর্মীকে আমরা 6-7 মাস আগে একবার পাইছিলাম কিছু চোরাই জিনিসপত্র সহ, তো আমরা ওই মেয়েটা হতে পারে। এই যে আমাদের সন্দেহটা একটু সন্দেহ হলো যে ওই মেয়ের সাথে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করলাম। তারপরে তো শুকরিয়া আল্লাহর ওই মেয়ের সূত্র ধরেই দিন শেষে দেখা গেল এই মেয়েই সেই মেয়ে। আমাদের যদি আমরা হিসাব করি যে সকাল 9টার সময় ঘটনাটা ঘটেছে, আমরা ডিটেক্ট করতে পেরেছি ধরেন মাঝরাতে, তাহলে আমাদের সময় লেগেছে
24 ঘন্টা সময় লাগে নাই আমাদের। অপরাধী গ্রেপ্তার হলে আইনের বিচার হয়তো পাওয়া যায়, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেই গৃহকর্ত্রী আর তার ছোট্ট মেয়েটি তো আর কখনো ফিরে আসবে না। বিচার শেষে সান্ত্বনা মিললেও স্বজন হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়। ঠিক এই কারণেই অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা ঘটার আগেই সতর্কতা অবলম্বনের উপর সর্বোচ্চ জোর দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা কিন্তু নিকট আত্মীয় আপনার বেডরুমে ঢুকতে পারে না, কিন্তু বাসায় যে কাজের মেয়েটা রাখতেছেন বা কাজের আমরা যাকে গৃহ পরিচারিকা বলি, তাকে কিন্তু আপনার বেডরুমে ঢোকার অনুমতি দিচ্ছেন। তার মানে সে কিন্তু আপনার পরিবারের একটা অংশ, আপনার সকল কিছু সে জানে। হতে পারে সে গোয়েন্দা বা আপনার শত্রুর পাঠানো কোনো দূত হতে পারে সে আপনার ক্ষতির কারণ হচ্ছে হিসেবে ঢুকতেছেন। তো সেক্ষেত্রে আপনার তার সম্পর্কে শতভাগ তথ্য রাখতে হবে যে সে কে, কোথায় থেকে আসছে, কী কারণে আসছে, এটা দরকার। এই জন্য আমরা বারবার বলি, যখনই আপনি কোনো গৃহ পরিচারিকা রাখবেন চেষ্টা করবেন যে পরিচিত জনের মধ্যে থেকে নিতে। এইসব অপরাধ যেন না ঘটে সেই জন্য আমরা নাগরিকদেরকে বেশ কিছু অনুরোধ করেছি। তার মধ্যে আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা অ্যাপস রয়েছে যেখানে আমরা CIMS বলি, সিটিজেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা নাগরিকদের সাথে সাথে নাগরিকদের বাসায় যারা গৃহকর্মী, ড্রাইভার বা কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন বা থাকেন তাদের তথ্য সন্নিবেশ করার জন্য অনুরোধ করি, যাতে করে যদি কেউ তাদের পরিচয় গোপন রেখে কোনো বাসায় কোনো অপরাধ সংঘটিত করে বা করার চেষ্টা করে তাদেরকে শনাক্ত করা সহজ হয়। গৃহ পরিচারিকা নিয়োগ দিতে গেলে তার পরিচয়, NID কার্ড থাকলে তার একটা ফটোকপি, বাড়ির ঠিকানা অথবা তাকে চিনে এরকম 2-1 ব্যক্তির নাম, মোবাইল নম্বর সহ পূরণ করে নিকটস্থ থানায় এটা জমা দিতে হয়। এখন আমাদের নাগরিকরা তো দায়িত্বশীলতার প্রশ্নে, দায়িত্বশীলতার সূচকে আমরা খুব একটা বেশি এগিয়ে নাই। নিজেদের নিরাপত্তার ব্যাপারগুলো আমরা ঘটনা না ঘটা পর্যন্ত নড়ে চড়ে বসি না। এখন এই বাস্তবতাগুলো বা এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা। আলোচিত এসব হত্যাকাণ্ড সহ শুধু রাজধানীতেই 2025 সালে গড়ে 17 থেকে 18 খুনের ঘটনা ঘটেছে প্রতি মাসে। এই হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কেমন পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বিপরীতে আমরা যদি গত 1 বছর বা আগের আরও কয়েক বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করি, তাতে দেখি মোটামুটি গড়ে 18-19টার মতো খুন সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়। 1 বছরে যে সংঘটিত অপরাধগুলো, বিশেষ করে খুন সংক্রান্ত অপরাধ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের মোটিভ সহ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। 2-1টা যে ব্যতিক্রম থাকে না তা না, শতভাগ হত্যাকারী বা খুন সংক্রান্ত অপরাধ ডিটেকশন সবসময় করা যায় না, বাট আমরা একদম হাল ছেড়ে দিই তাও না। যেসব ঘটনাই এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি হত্যাকাণ্ডে জড়িতদের, তাদেরকেও গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি। 2025 সালে এত হত্যাকাণ্ডের কারণ কি, তার ব্যাখ্যা দিলেন অপরাধ বিশেষজ্ঞ এবং সাবেক এই IGP। রাজধানীর জনসংখ্যা তো 1 কোটির বেশি, আর এইরকম একটা বিরাট রাজনৈতিক পরিবর্তন যখন হয়েছে আর কি, এবং সেটা সহিংস উপায়ে জনশৃঙ্খলা রাখার বাহিনীর, পুলিশ বাহিনী যেটা, তাদের আচরণ দলীয় হয়ে গিয়েছিল অন্তত একটা বিরাট অংশের। এর ফলে এখন এই অবস্থা কাটিয়ে ওঠা, পুলিশেরও তো বহু লোক নিহত হয়েছে, আহত হয়েছে, তো তাদের পরে একটা ইম্প্যাক্ট হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ বাহিনীর মধ্যে শৈথিল্য দেখে বা দোদুল্যমানতা দেখে বা ঠিক অ্যাকশনে যাব কিনা এরকম একটা অবস্থা, তখন সাধারণভাবেই যাদের আইন ভাঙবার ইচ্ছা আছে তারা আরও বেশি মাত্রায় করবে, এটা তো অস্বাভাবিক কিছু না। এখন প্রশ্ন হচ্ছে যে 25 সালের এই ভয়াবহতার পিছনে বা 25 সালের এই অপরাধ বাস্তবতা বা অপরাধের সংখ্যা, মাত্রা এবং একই সাথে বিভৎস উপায়ে যে অপরাধের ক্ষেত্রগুলো বেড়ে যাওয়ার পিছনে কারণ কি? বেড়ে যাওয়ার পিছনে মোটা দাগে 3টা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তো এই প্রসঙ্গগুলোর কারণে অনেকেই নিজেই বিচার করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, অর্থাৎ নিজের হাতে আইন তুলে নিয়ে বিচার করতে চেয়েছে এবং বিচার করেছেও, এবং এর সূত্র ধরেই কিন্তু এই মবক্রেসির যাত্রা শুরু। এবং এর সাথে আরও ভয়াবহ হিসাবে যুক্ত হয়েছে টার্গেট কিলিংয়ের প্রসঙ্গ,
পুরাতন শত্রুতা বলুন অথবা নতুন করে রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে নতুন করে শত্রুতা সৃষ্টির ক্ষেত্রে বলুন, এই ভয়াবহতাগুলো সৃষ্টি হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন এটা শুধু বাংলাদেশ বা বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বলছি না, এটা যে কোনো দেশ বা যে কোনো সমাজের ক্ষেত্রে একই নিয়ম। আমরা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে না চাই তখন এই ধরনের অস্থিরতা তৈরি হবেই। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রকে বা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে তো আইন প্রয়োগের মাধ্যমে যে কোনো অপরাধের বিচার বা সমাধান বা পূর্বের কোনো ক্ষোভ বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার সমাধানটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা জানান 2026 সালে হত্যাকাণ্ড ও নানান অপরাধ দমনে কি করণীয়। 25 সাল তো আমরা যেভাবে কাটালাম এরকম বাস্তবতা 26 সালে আমরা আসলে দেখতে চাই না। আমরা চাই যে আসলে নতুন একটি বছর আমরা নতুন স্বপ্ন এবং ধারণা এবং কর্ম উদ্যম নিয়ে আমরা এই বছরটা শুরু করতে চাই এবং সেই ধারণা বলুন, স্বপ্ন বলুন, কর্ম উদ্যমের মানে যোগফল হলো নিজেদের মধ্যে দায়িত্বশীলতার পরিবেশ সৃষ্টি করা এবং নিজেদের ভুল ত্রুটিগুলোর ক্ষেত্রে আত্মসংশোধন করা। এই কঠিন বাস্তবতার মধ্যে আমরা চাই যে আমাদের এখানে দুই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে কাজ করা। একটা হচ্ছে আমাদের খুব সামগ্রিক প্রত্যাশা, কখনো কখনো এটাকে আমরা সরল প্রত্যাশাও বলি, যে জনগণ রাজনৈতিক মানে দল মত কিংবা তার মতাদর্শ অবস্থান নির্বিশেষে যার যার জায়গা থেকে দায়িত্বশীল হবে এবং অন্যের প্রতি সহনশীল হবে, সৌহার্দ্যমূলক আচরণ করবে। তো এই জায়গাতে আসলে যারা এই ইতিবাচক অথবা গঠনমূলক বা আইন মানার যে একজন নাগরিকের অন্যতম দায়িত্ব, এই ধারণায় যারা বিশ্বাস করবে না অথবা সাড়া না দিবে বা সে কাজ না করবে, তার জন্য আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ ব্যতীত এটা সমাধান করা যাবে না। এবং আইনের কঠিন বলুন অথবা কঠোর বলি অথবা দ্রুততার সাথে প্রয়োগের জায়গাতে 3 জায়গা থেকে আমরা খুব সক্রিয় অবস্থান দেখতে চাই। একটা হচ্ছে সরকারের জায়গা থেকে, দ্বিতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তৃতীয়ত হচ্ছে বিচার অঙ্গন থেকে। কিছু আংশিকভাবে হতে পারে, কিন্তু যাদের এগুলো করা তাদের হয়তো প্যাট্রন আছে, তাদের আর কি আশ্রয়দাতা বা প্রশ্রয় দেয় এবং যারা রাজনৈতিকভাবে হয়তো খুব প্রভাবশালী, সেই জন্যে হচ্ছে। কিন্তু এই এত বড় পরিবর্তনের পর আমি তো এটা তো পৃথিবীর অন্য জায়গায় হলে তো চিন্তা করা যায় না। 1200 লোক মারা যাওয়া, 4-5 হাজার লোক আহত হওয়া, এটা একটা বিরাট একটা বৈপ্লবিক ব্যাপার আর কি। তো যদিও এই সরকার তাদের বৈপ্লবিক বলছে না, তাদের অভ্যুত্থান বলছে, কিন্তু এত বড় ঘটনার পরে সব কিছুকে আমরা নর্মাল স্বাভাবিক আশা করাটা একটু বেশি হবে আর কি। নির্বাচনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে রাজনৈতিক গভর্নমেন্ট তো খুব দৃঢ়ভাবে কাজ করা উচিত, তাদের কোনো পিছটান থাকা উচিত না। বিভিন্ন লোককে খাতির করতে হবে, বিভিন্ন লোককে কথা চিন্তা করতে হবে, এই দিক ওই দিক এগুলো না। তারা ফার্ম ডিসিশন নিতে পারবে এবং তারা যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, রেসপন্সিবল, তাদেরকে ডেকে বুঝিয়ে দিতে হবে যে তাদের কাজটা কি, এবং কাজ না পারলে তাদের থাকবার কোনো অধিকার নাই, এটা বলে দিতে হবে। এটা পরিষ্কার করলে একটা কাজ হবে। আর নিচের দিকের লোকেকে আশ্বস্ত করতে হবে যে অ্যাকশন নিলে আইনত রুজু হওয়া যে কেস, সেই কেসের আইনত অ্যাকশন নেওয়া, তার জন্য তাদের চিন্তা করতে হবে না। এই ধারণাটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে কাজ করা আর কি। তাদের যেটা তাদের করার সেই জিনিসটা, তাদের আইনকে উইদাউট ফিয়ার অর ভয়ও করতে হবে না, আবার কাউকে খাতির করার, এইগুলো আইন শৃঙ্খলার রক্ষা করবার বিষয়ে যদি থাকে তাহলে পরিস্থিতি বড় মারাত্মক হয়ে যায়। সেই জন্যে পুলিশ বাহিনীকে দে হ্যাভ টু অ্যাক্ট উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, এবং এটা তাদের উপরস্থ পর্যায় থেকেও এইটার রিয়েলাইজেশনটা, উপলব্ধিটা
থাকতে হবে। এবং নিশ্চয়ই যারা এখন থেকে ক্ষমতায় আছেন আর অন্তত আগামী নির্বাচন পর্যন্ত, তাদের এই উপলব্ধি থাকতে হবে যাতে কোনো রকমের দোদুল্যমানতা না থাকে, কোনো রকমের চিন্তা না থাকে। ফার্ম ল এনফোর্সমেন্টে ফার্ম কাজ করতে হবে, শক্ত হাতে স্ট্রেট কাজ করতে হবে এবং আইন ও বিধি অনুসারে। পরবর্তী সরকারের আর কাজ কি আছে? তার তো কাজ থাকে ফেয়ার থাকা, নিরপেক্ষ থাকা এবং যে সাহায্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিন বাহিনীর তরফ থেকে, পুলিশের তরফ থেকে, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তরফ থেকে, সেই ওয়াদা ঠিক রাখা, সেই প্রতিশ্রুতি ঠিক রাখা, তাহলেই লোকজন দেখবে। শাসনে যদি আমি মনে করি যে অন্যদের সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে, তাহলে উত্তেজনাটা কম থাকবে। উত্তেজনা কম থাকলে সহিংসতাও কম হবে। দর্শক, আজকের পর্বে আমরা রাজধানীর চাঞ্চল্যকর জোড়াখুন সহ সারা দেশে বেশ কিছু লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেছি। আমরা দেখেছি মা ও মেয়ের সেই রহস্যময় খুনের ঘটনা। ক্লুলেস হওয়া সত্ত্বেও মাত্র 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত গৃহপরিচারিকা আয়েশাকে শনাক্ত করা হয়েছে এবং ঢাকার বাইরে থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রত্যাশা অন্যান্য সকল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল খুনিদের ঠিক একইভাবে দ্রুততার সাথে আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ সমন্বিতভাবে কাজ করে অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা আমাদের। আইনের যথার্থ প্রয়োগই পারে সমাজ থেকে এই নৃশংসতা দূর করতে, যেখানে নিরপরাধীরা পাবেন মুক্তি আর অপরাধীরা পাবেন দৃষ্টান্তমূলক শাস্তি। আজ আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের আংশিক ফলো আপ আপনাদের সামনে তুলে ধরেছি। আগামীতে এসব ঘটনার আরও বিস্তারিত অনুসন্ধান নিয়ে আবারও হাজির হব আমরা। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।